আসসালামু আলাইকুম গাইস, আমি ইয়ামিন ভাইয়ের ছোট ভাই। তোমাদের সবার প্রিয় রাফি গল্পের জন্য ইয়ামিন ভাই প্রচুর পরিমাণে বিজি, তার মেন চ্যানেলে কাজ করছে। ভাবলাম আমি তোমাদের জন্য একটা গল্প নিয়ে আসি। গল্পের নাম হলো ইয়ামিন গল্প। হ্যাঁ, তোমাদের ইয়ামিন ভাইয়েরই গল্প। আমি আশা করি ইয়ামিন ভাইয়ের মতো আমাকেও তোমরা মেনে নিবে। চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। আমার চাচাতো বোন মিথিলাকে কলেজে যাওয়ার জন্য ডাকতে যাই তার রুমে যেই দেখি মিথিলা তার দুলাভাইয়ের সাথে অবৈধ একটা সময় পার করতেছে। মিথিলার দুলাভাইয়ের প্রেম লীলা দেখে আমি তো থমকে যাই। এইটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না আমি, কারণ আমি মিথিলাকে খুব ভালোবাসি। এইটা মোটামুটি বাসার সবাই জানে। এইটার জন্য যে কতই মার খেয়েছি এইটার কোনো হিসাব নাই। আমাকে বলে দিয়েছে মিথিলাকে নিজের বোনের মতো দেখতে, আর মিথিলাকে এই অবস্থায় দেখে নিজের চোখকে বিশ্বাস করাতে পারতাছিলাম না। ছি মিথিলা, এইসব কি দেখছি? আর দুলাভাই, আপনি কি করে পারলেন এটা করতে? যখনই আমার আওয়াজটা শুনে মনে হলো ওদের মাথায় আকাশ ভেঙে পড়লো। তখন দুলাভাই বলল, ইয়ামিন প্লিজ এই কথাটা কাউকে বইলো না। এই কথাটা বললে আমাদের কারো মান সম্মান থাকবে না। উনি সুমি আপুর স্বামী, দেখতে স্মার্ট আর অনেক বড় চাকরি করে। সুমি আপু হলো মিথিলার বড় বোন। আপু সকালবেলা তার বাচ্চাকে ডাক্তার দেখানোর জন্য গেছে, সাথে চাচিও গিয়েছে। চাচা নাই, মারা গেছে 3 বছর হলো। আব্বু এই পরিবারের প্রধান। আব্বু আর চাচা মিলে বাসায় 2 তলা বিল্ডিং করে। সুমিয়াপুর বিয়ে হলো 2 বছর হয়ে গেছে, তার সাথে 6 বছরের একটি বাচ্চাও আছে। আপুকে আব্বুই বিয়ে দেয়। বিয়েটা পারিবারিকভাবেই হয়। দুলাভাই আমার কাছে হীরার টুকরা, এটা বাড়ির সবাই জানে, কিন্তু তার চরিত্র যে এত খারাপ এটা আমি স্বপ্নেও ভাবতে পারি নাই। আর মিথিলা এটা কিভাবে করলো? মিথিলার মতো ভদ্র মেয়ে 3 গ্রাম খুঁজেও তো পাওয়া যাবে না। মিথিলার সৌন্দর্য পরিবারের লোকজন ছাড়া বাইরের কেউ দেখে নাই। হাত মোজা, পা মোজা, পর্দার সাথে সবসময় চলাচল করে, কিন্তু আজ সেই মিথিলার একই হাল দেখছি। চুপ করেন আপনি, লজ্জা করে না আবার কথা বলেন? আর মিথিলা, তুই না পর্দা করিস, কোনো পরপুরুষের সামনে যাস না, এই তোর পর্দার আড়ালের আসল চেহারা? আমার কথা শুনে মিথিলা কিচ্ছু বলছে না, নিজেকে ঢেকে কেঁদে যাচ্ছে। তোর জন্য তো পুরা পর্দাশীল নারীদের সম্মান নষ্ট হলো। কি দরকার ছিল তোর পর্দা করার? ওইসব খারাপ জায়গায় তুই চাইলেই তো যেতে পারতি। এই মিথিলাকে যখন আমি বলতাম, মিথিলা আমি তোকে ভালোবাসি, তোর জন্য সব করতে পারবো, তখন মিথিলা আমার চরিত্র নিয়ে কথা বলতো আর আব্বুকে বলে আমাকে মায়ের খাওয়াতো। তখন মিথিলা আমাকে বলে, ইয়ামিন কাউকে বলিস না প্লিজ। তখন আমি বললাম, মিথিলা আমি যখন তোকে ভালোবাসি বলতাম, তুই তখন আমার চরিত্র নিয়ে কথা বলতিস, আব্বুর কাছে মায়ের খাওয়াতিস। আজ তোর আসল রূপটা দেখুক সবাই। আর দুলাভাই আপনাকে কি বলবো? এরপর আমি রুম থেকে বের হয়ে যাচ্ছিলাম। ওদেরকে যতই বলি রূপ দেখিয়ে দিব, কিন্তু সুমিয়াপুর সংসারটার কি হবে? আর তার একটা 6 বছরের মেয়ে বাচ্চাও আছে। আর মিথিলা তো আমার চাচাতো বোনই, যাকে আমি ভালোবাসি, তার সম্মান আমি কি করে নষ্ট করি? এই বলে আমি পিছনে ফিরে চাই। দুলাভাই আপনি এখনো বসে আছেন, লজ্জা করছে না আপনার? এরপর আমার কথা শুনে দুলাভাই রুম থেকে বের হয়ে যায়। মিথিলা, অন্তত তোর কাছে এটা আশা করি নাই, কাজটা তুই ভালো করিস নাই। যাকে এত ভালোবাসলাম, বিশ্বাস করলাম, আর সেই তলে তলে এত কিছু, ছি ভাবতেই কষ্ট হচ্ছে আমার। এই বলে যখন রুম থেকে বের হতে যাব, তখনই দেখি দরজা আটকানো। আর এদিকে মিথিলা চিল্লাতে শুরু করে দিয়েছে। এদিকে মিথিলা চিল্লিয়ে বলতেছে, ইয়ামিন প্লিজ ছেড়ে দে আমাকে, এত বড় ক্ষতি করিস না আমার, তোকে আমি ভাইয়ের মতো দেখি, প্লিজ আমাকে ছেড়ে দে। মিথিলার কাণ্ড দেখে আমি বাকরুদ্ধ। সেই সুযোগে মিথিলা ভিতর থেকে দরজা আটকে নিয়েছে। আমি কথা বলতে পারতাছিলাম না, গলা দিয়ে আমার আওয়াজ বের হচ্ছিল না। মনে হচ্ছে কেউ হাত আর পা দুইটাই বেঁধে রেখেছে। তখন মিথিলা আরো জোরে ইয়ামিন বলে চিল্লিয়ে, তুই আমার এত বড় ক্ষতি করিস না, আমি তোর পায়ে পড়ি, প্লিজ ছেড়ে দে ইয়ামিন, এগুলা বলতে থাকে। এরপর যা হলো আমি তো আরো অবাক হয়ে গেলাম। মিথিলা তার কাপড় চোপড় ছিঁড়তে লাগলো, প্রায় অনেক অংশ ছিঁড়ে ফেলেছে। অনেক কষ্টে মুখ থেকে বের করলাম, মিথিলা কি হচ্ছে এইসব? তখন মিথিলা বলল, কে আসো, বাঁচাও প্লিজ, ইয়ামিন আমার সবকিছু শেষ করে দিল, ইয়ামিন প্লিজ এমনটা করিস না। মিথিলা অনেক জোরে চিল্লিয়ে এসব বলতেছে। আমি যেখানে ছিলাম সেখানেই দাঁড়িয়ে আছি। মিথিলার এমন কাণ্ডে আমি শক্তি হারিয়ে ফেলছি। বাইরে থেকে দরজা ধাক্কাতে লাগলো দুলাভাই, অ্যান্ড অনেক জোরে চিল্লিয়ে বলছে, বাহিরে আসো। আব্বু আম্মু ভাইয়া ভাবি হয়তোবা সবাই চলে এসেছে। এক পর্যায়ে ধাক্কাতে দরজাটা ভেঙেই ফেলে সবাই। দরজা খুলতেই মিথিলা আপুর পিছনে গিয়ে দাঁড়ায়। মিথিলার কাপড় চোপড় ছেঁড়া দেখে আন্দাজ করে ফেলছে যে মিথিলার সাথে খারাপ কিছু হতে যাচ্ছিল। মিথিলাকে ভাবে আগলে নেয়, আর সবাই আমার দিকে রাগি চোখে তাকিয়ে থাকলো, মনে হলো এখনই আমাকে খেয়ে ফেলবে। তাদের চোখের মধ্যে লাভা বর্ষণ হচ্ছিল।
তাদের চোখ অনেকটা লাল হয়েছিল। আব্বু আমার সামনে এসে ঠাস ঠাস করে 2টা চর বসিয়ে দেয়। ভাইয়া এসে আমাকে ইচ্ছা রকম থাপড়াইছে। আমি কিছু বলতে যাব সেই সুযোগটাও দেয় নাই। সব কিছু এত দ্রুত হচ্ছিল যে আমি কিছুই বুঝতে পারতাছিলাম না। তখনই বলে, মিথিলার ইয়ামিন তো তোমাকে কলেজে যেতে ডাকতে আসছিল। তোমার এত খারাপ অবস্থা দেখা যাচ্ছে কেন? ইয়ামিন কি তোমার সাথে কিছু করেছে? তখন মিথিলা ভাবিকে বলে, ভাবি আমি একা শুয়েছিলাম, তখন ইয়ামিন আমাকে এসে ভালোবাসার প্রস্তাব দেয়। আমি বড় আব্বুকে বলে দিব। এটা বলার পরে ইয়ামিন আমাকে বলে তাকে নাকি বড় আব্বু অনেক মেরেছে, এখন সে আমার সাথে খারাপ কিছু করবে। এইটা বলার পরেই ইয়ামিন আমার সাথে খারাপ কাজ করতে থাকে। আপনারা যদি না আসতেন আজকে আমার সাথে যে কি হতো। তখনই আমি দেখলাম মিথিলা ভাবিকে জড়িয়ে ধরে নাকা কান্না কাচ্ছে। মিথিলার কথা অবিশ্বাস করার কোনো কারণই নাই। আগেই বলেছি মিথিলার মতো 3 গ্রাম খুঁজেও কোনো মেয়ে পাওয়া যাবে না। আব্বু মিথিলার কথা শুনে যেন আরও লেগে গেলেন। তখনই আব্বু আমাকে বলে, তুই আমার ছেলে, ভাবতেই লজ্জা লাগছে। যে নিজের চাচাতো বোনের সাথে এমন করতে পারে, সে অন্য মেয়েদের সাথে যে কি না করতে পারে। তোর এই বাড়িতে কোনো জায়গা নেই, বের হয়ে যা বাড়ি থেকে। আব্বুর কথা শুনে চোখ দিয়ে পানি পড়ছে। আব্বু আমি কিছুই করি নাই, একটা বার বলার মতো সুযোগ দাও। তখন আব্বু বলে, এই তুই আমাকে আব্বু বলবি না, আজ থেকে আমি জানবো আমার শুধুমাত্র একটা ছেলে। তুই মরে গেছিস আর এখনই আমার চোখের সামনে থেকে সরে যা। আব্বুর কাছ থেকে এমন কথা শোনার আগে মরে গেলে অনেক সুখের হতো। কি করব তখন আমি কিছুই বুঝতে পারতেছিলাম না। আমি যার সম্মান নিয়ে ভাবলাম, সেই আজ আমার সম্মানটা নষ্ট করে বসলো। এদিকে আমার আম্মু আমার দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে। তখন আম্মুকে আমি বললাম, আম্মু আমি কিচ্ছু করি নাই। তখনই আম্মু বলে যে, তুই আমাকে আম্মু বলবি না, জানি না কোন পাপে তোকে পেটে ধরেছিলাম। আম্মুর মুখে এমন কথা শুনে মনে হচ্ছিল কলেজাটা ছিঁড়ে যাচ্ছে। আর কাকে বলবো, যেইখানে আমার গর্ভধারিণী মাই আমাকে বিশ্বাস করতেছে না। আমি দুলাভাইয়ের দিকে তাকালাম, দেখলাম এখনও সে খুবই খুশি। অ্যান্ড মিথিলা এখনও নেকা কান্না গাচ্ছে। যে পরিবারটা আমাকে এত ভালোবাসতো, যে বোনটা আমাকে নিজে না খেয়ে আমাকে খাওয়াতো, যে বোনটা আমাকে এত ভালোবাসতো, সেই বোনটাও এখন চোখের জলে বুক ভাসাচ্ছে। তখন আমি মিথিলার রুম থেকে আমার রুমে চলে আসলাম। এসে আমি কাপড় চোপড় গোছাতে লাগলাম, কারণ এই বাড়িতে আমার কোনো জায়গা নেই। আর আমি কোন মুখে থাকবো এই বাসায়, যেখানে সকল মানুষ আমাকে ধর্ষক নামে চিনে। যেই না কাপড় চোপড় গুছিয়ে আমি রুম থেকে বের হব, এমন সময় ভাবি আমার রুমে আসলো। ভাবিকে দেখে আমি মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম, কারণ ভাবি আমার মায়ের মতো আদর করে। ভাবি আমার টাকা পয়সার অভাব পূরণ করে। ভাবি আমার সুমি আপুর মতোই একটি বড় আপু। তখনই ভাবি আমাকে বলে, এটা কি করলা ইয়ামিন? আমরা তো মিথিলার সাথে তোমার বিয়ে দিতে রাজি ছিলাম, আব্বুকে না হয় আমরা বুঝিয়ে নিতাম, তাই বলে জোর করে। তখন আমি বলি, ভাবি আমাকে মাফ করে দিও, আমি পারি নাই সবার সামনে সত্যটা বলতে। তখন ভাবি বলে, কি সত্য বলতে পারো নাই? তখন আমি বললাম, আমি আজকে আপনাকে সব বলবো, কিন্তু ভাবি কথা দেন কথাগুলা কাউকে বলবেন না বাড়ির। তখন ভাবি বলল, বলো, বলবো না কাউকে। ভাবি আমি মিথিলার সাথে এমন কিছুই করি নাই। তখন ভাবি বলল, তাহলে মিথিলার কাপড় ছেঁড়া ছিল কেন? ভাবি আমি যখন মিথিলার রুমে মিথিলাকে ডাকতে গেলাম, তখন আমি দেখতে পেলাম দুলাভাই আর মিথিলা দুইজনে পাপ কাজে লিপ্ত ছিল। আমি তাদের অপমান করি, ভয় দেখাই, বাড়ির সবাইকে বলে দেব। কিন্তু পরে আপুর সংসার আর মিথিলার সম্মান দেখে আমি থেমে যাই। আমি রুম থেকে বাইর হতে চাচ্ছিলাম, কিন্তু দুলাভাই বাহির থেকে দরজাটা লক করে দিয়ে যায়। মিথিলা জোরে জোরে কাঁদতে থাকে আর কাপড়গুলো ছিঁড়তে থাকে। তারপর এক পর্যায়ে ভিতর থেকেও মিথিলা দরজাটা লক করে দেয় আর বাহির থেকে দুলাভাই দরজাটা ধাক্কাচ্ছিল। আর দুলাভাই আর মিথিলার চিল্লানি শুনে, তোমরা আমাকে এই পরিস্থিতিতে দেখলা, আমি কাকে বলবো এ কথা, কে বিশ্বাস করবে বলো? আমি মাথাটা নিচু করে ভাবিকে সম্পূর্ণ কথা বললাম। অ্যান্ড এখন মাথাটা উঁচু করে আমি ভাবির দিকে অসহায়ের চোখে তাকাই। দেখলাম ভাবির চোখেও পানি, ভাবি বিশ্বাস করলেও নিরুপায়। তখন ভাবি বলল, কি বলো ইয়ামিন? তাদের পাপের বোঝা তোমার উপরে চাপিয়ে দিয়েছে? ভাবি তুমি কাউকে বলো না প্লিজ, মিথিলার সম্মান আর আপুর সংসারটা ভেঙে যেতে পারে। তখন ভাবি বলল, জানি না ইয়ামিন, কে সত্য আর কে মিথ্যা বলল। মিথিলা আর সুমির জামাইয়ের তো এরকম বাজে লক্ষণ কোনোদিন দেখি নাই। তখন আমি ভাবিকে বললাম, ভাবি তুমি আমাকে বিশ্বাস করতেছো না? তাহলে এটা দেখো, আমি সুযোগে সব কিছু ভিডিও করে রেখেছিলাম। ভেবেছিলাম কাউকে দেখাবো না, কারণ দেখালে মিথিলার সম্মান আর আপুর সংসার দুটোই ভেঙে যাবে।
কিন্তু ফ্যামিলির সবচেয়ে প্রিয় মানুষের চোখে আমি খারাপ হতে চাই না বা আমি পারবও না। তখনই ভাবি দেখে বলে উঠলো, এটা কি দেখছি ইয়ামিন, তোমার কিছু হবে না, আর এই ভিডিওটা আমি এখনই আব্বুকে দেখাবো। তখন আমি বললাম, ভাবি প্লিজ কাউকে বলবা না, তুমি কথা দিয়েছো, আর সবার চোখে খারাপ হলেও তোমার চোখে জানি ভালো হয়ে থাকতে পারি, তার জন্য তোমাকে ভিডিওটা দেখালাম। কথাটা শেষ করতেই ভাইয়া এসে ভাবিকে বলল, এই ধর্ষকের সাথে কিসের এত কথা তোমার? আর ইয়ামিন তুই কি দেখছিস, তাড়াতাড়ি বাসা থেকে দূর হ। এদিকে ভাবির চোখে পানি। ভাবি আমার হাতে অনেকগুলো টাকা ধরিয়ে বলে, টাকার দরকার হলে জানি ভাবিকে আমি জানাই। ভাবির চোখের পানি মুছে আমি আমার রুম থেকে বের হয়ে যাই, কিন্তু আমার নিজের রুমের প্রতি আমার একটা ভালো লাগা কাজ করে থাকে। যে রুমটাতে আমি ছোট থেকে বড় হলাম, যে বাসার মানুষ আমাকে এত ভালোবাসতো, সেই বাসা থেকে আজকে আমার চলে যেতে হচ্ছে, তাও একটা ধর্ষক পরিচয়ে। আম্মুর পায়ে আমার একবার সালাম করার খুব ইচ্ছা হচ্ছিল, কিন্তু সেই সাহসটা আমার আর নেই। সবাই আমার চলে যাওয়া দেখছে, ভাবি সবার চোখের আড়ালে বারবার তার চোখের পানি মুছছে। রাত 12টার বাসে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। কিন্তু কি করে কি করব অনেক চিন্তা হচ্ছিল, কারণ ঢাকার আমার কোনো আত্মীয় স্বজন নাই। কার বাসায় গিয়ে উঠবো, কার ওই জায়গায় থাকবো। ভাবির দেওয়ার টাকাগুলো গুনলাম, 5,000 টাকা আছে এইখানে, আর আমার পকেটে 780 টাকা। ভাবি যদি আমাকে টাকাগুলো না দিত, তাহলে তো ভালোভাবে আমি 2 দিন বাঁচতেই পারতাম না। এমনি ভালো কাজও পারি না, সবেমাত্র কলেজে পাড়া দিয়েছি। আব্বুর টাকার অভাব নাই, যার কারণে পড়াশোনায় মন দিয়ে করেছি, কাজ করার কোনো দরকারই হয় নাই। আমার কোনো দোষ ছিল না, শুধু একটাই দোষ, আমি মিথিলাকে পাগলের মতো ভালোবাসতাম। যখন থেকে বুঝতে শিখেছি, তখন থেকে মিথিলাকে আমি ভালোবাসা শুরু করি। একসাথে স্কুলে যাওয়া, একসাথে খেলাধুলা করা, একসাথে কলেজে যাওয়া, আমরা ছিলাম বেস্ট ফ্রেন্ডের মতোই। কিন্তু একদিন স্কুলের এক বড় ভাই যখন মিথিলাকে ফলো করতে থাকে, সেটা দেখে আমি ভয় পেয়ে যাই। মিথিলা যদি অ্যাকসেপ্ট করে ফেলে ওই ভাইটাকে, সেটার জন্য আমি আমার আপুর বিয়েতেই মিথিলাকে প্রপোজ করে বসি। কিন্তু সাথে সাথে মিথিলা এটা আমার আব্বুকে এসে বলে দেয়। আব্বু সেদিন আমাকে অনেক মারে। সেদিন 9ম শ্রেণীতে উঠলাম আমি মাত্র, আমার আর বিয়ে খাওয়া হলো না। সেদিন আব্বুর হাতের মারটাই শুধু খেয়েছিলাম ফার্স্ট। আব্বু বলেছিল মিথিলাকে জানি আমি আমার নিজের বোনের মতোই দেখি। আমার মায়ের দেখে মিথিলা অনেক হেসেছিল, কিন্তু মিথিলার প্রতি আমার রাগ আসেনি তখন, কারণ আমি মিথিলাকে প্রচণ্ড ভালোবাসতাম। আপুর বিয়েতে যাওয়ার জন্য আমি প্রিপারেশন নিচ্ছিলাম, কিন্তু আব্বুর মায়ের কারণে আমি আর যেতে পারলাম না, শুধু মিথিলাই গেল। কিন্তু আব্বু কিসের জন্য মারছে এটা শুধুমাত্র ভাবিই জানতো। আর সবাই জানে যে আমি দুষ্টুমি করার কারণে আমার আব্বু আমাকে মেরেছে। আর সবাই আব্বুকে রাগ দেখিয়ে বলেছিল, দুষ্টুমি করার জন্য কি কেউ এমনি মারে? বিয়ের মধ্যে তো একটু বাচ্চারা দুষ্টুমি করবেই। তখন মিথিলাকে দেখলাম, মিথিলা নতুন দুলাভাইয়ের সাথে ভালোই খাতির জমিয়েছে। আমার খুবই ভালো লাগলো। বড় ভাইয়ের অভাবটা না হয় দুলাভাইকে দিয়েই পূরণ করুক। এরপর সবাই মিলে বাসায় চলে আসলাম। আস্তে আস্তে দুলাভাইয়ের সাথে আমার ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে। আর আমি বারবার শুধু মিথিলাকে আমার ভালোবাসার কথা বলতে চাচ্ছিলাম। মিথিলা বারবার বলতো, আমি তোকে ভাইয়ার চোখে দেখি। আমি দুলাভাইকে দিয়েও বলাইছিলাম, কিন্তু কোনো কাজ হয় নাই। কিন্তু আমি মাঝে মধ্যেই দেখতাম মিথিলার ভাইয়া, দুলা ভাইয়া একান্তই কথা বলতো। দেখে মনে হতো প্রেমিক প্রেমিকা কথা বলছে, কিন্তু আমি তখন এইসব নিয়ে ভাবি নাই, কারণ মিথিলার দুলাভাই এমন না। কিন্তু পরবর্তীতে বাস্তবতা এমনই হলো। তখন আমার ফোনে একটি টং করে SMS আসে। আমি গল্প থেকে রিয়েল লাইফে ফিরে আসি। তখনই একটা SMS আমি দেখি, মিথিলা আমাকে SMS করেছে। আপনারা অনুমান করতেই পারতেছেন মিথিলা আমাকে কি SMS করতে পারে। তখন মিথিলা আমাকে বলে, কী রে, কেমন রূপ দেখালি আমার? এমন রূপ দেখালি যে এখন তুই নিজেই বাসা থেকে বের হয়ে গেলি। আমার অভিনয়টা কেমন লাগলো তোর? SMSটা দেখে আমার অনেক খারাপ লাগলো। তখনই আমি SMS করলাম আবার মিথিলাকে, আমি জানি না তুই এমন SMS কেন করেছিস, তবে আমি চাইলে আমি তোদের রূপটা বের করে দিতে পারতাম, কিন্তু তোর সম্মান আর আপুর সংসারের কথা ভেবে কাউকে কিছু বলিনি রে। তখন মিথিলা বলল, তাই নাকি? তোর কাছে কি প্রমাণ আছে রে নিজেকে সাধু প্রমাণ করার জন্য? তবে তোকে কেন বাসা থেকে বের করেছিস জানিস? যাতে আমার সম্পর্কর বিষয়ে আর কেউ না জানে, আর তোর কাছে যে ছোট হয়ে না থাকতে হয়। ভালো করেছিস, এতে আমার কোনো দুঃখ নাই। শুধু বলবো আপুর সংসারটা নষ্ট করিস না প্লিজ। এটা SMS করার সাথে সাথে আমি দেখতে পেলাম মিথিলার সিমে আর SMS যাচ্ছে না। তার মানে মিথিলা কি নাম্বারটা চেঞ্জ করে ফেললো, আমির নাম্বার কি নষ্ট করে ফেললো? তখন আমি দুলাভাইয়ের ফোনে একটা SMS দিই, সাথে সাথে তাকে ওই ভিডিওটা পাঠিয়ে দিই অ্যান্ড তাকে এটা বলি
প্লিজ আপুর সংসারটা আপনাদের পাপের জন্য নষ্ট করবেন না। এইটা বলে আমি বাস থেকে নেমে একটা স্টেশনে দাঁড়াই। তখন পেটে অনেক ক্ষুধা লাগে। তখন আমি একটা হোটেলে যেয়ে পেট ভরে ভাত খাই। খাওয়া শেষে রাস্তার পাশ দিয়ে হাঁটতেছিলাম আর আম্মুর কথা অনেক মনে পড়তেছিল যে আমার এই আম্মুটা আমাকে কত ভালোবাসতো। রাত্রিবেলা আমাকে বাসা থেকে বের হতে দিত না, আমাকে নিজের হাতে খাইয়ে দিত। আজ সেই আম্মুটা আমাকে ভুল বুঝলো। তেমন সময়ই দেখতে পেলাম একটি বাচ্চা হুট করে রাস্তার মাঝখানে চলে আসছে। যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। আমি অন্য কিছু না ভেবে সাথে সাথে রাস্তায় নেমে বাচ্চাটিকে কোলে করে রাস্তার পাশে নিয়ে যাই, কিন্তু ভুলবশত হুট করে একটি গাড়ি আমার পায়ের উপর দিয়ে চলে যায়। গাইস, ইয়ামিন গল্প পার্ট 2 যদি তোমরা চাও, এই ভিডিওটার নিচে কমেন্ট করো যে ইয়ামিন পার্ট 2 চাই। অ্যান্ড অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, খুব শীঘ্রই ইয়ামিন পার্ট 2 নিয়ে আসবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিবে, যাতে পার্ট 2 আসলে তোমাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশন চলে যায় অ্যান্ড তোমরা ভিডিওটা দেখতে পারো।